হ্যালো এভরিবডি, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে দাঁত ব্রাশ করতে গিয়ে হঠাৎ করে রক্ত পড়তে শুরু করেছে, বা একদিন সকালে উঠে দেখলেন মাড়ি ফুলে গেছে, হালকা ব্যথা হচ্ছে, আর আপনি ভাবছেন এটা হয়তো সামান্য কিছু, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমি আপনাকে বলি এই ছোট্ট সমস্যাটায় ভবিষ্যতে আপনার দাঁত হারানোর কারণ হতে পারে, অবাক হচ্ছেন, কিন্তু এটাই বাস্তব। আজ আমরা এমন কিছু সত্য জানবো যেগুলো 90% মানুষ জানে না। কেন মাড়ি ফুলে যায়, কেন রক্ত পড়ে, শরীরের ভেতরে কি চলছে, আর কিভাবে আপনি একেবারে প্রাকৃতিক উপায়ে এই সঠিক চিকিৎসা এই সমস্যাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মাড়ি ফোলার আসল কারণটা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে মাড়ি আসলে কতটা সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটি টিস্যু। আমাদের দাঁতের চারপাশে যে মাড়ি থাকে সেটি শুধু দাঁতকে ধরে রাখে না, বরং দাঁতের গোড়া ও হাড়কে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। কিন্তু আমরা নিয়মিত সঠিকভাবে দাঁত পরিষ্কার করি না, তখন দাঁতের উপরে এক ধরনের আঠালো স্তর জমতে শুরু করে, যাকে বলা হয় ডেন্টাল প্ল্যাক। এই প্ল্যাক মূলত অসংখ্য ব্যাকটেরিয়ার সমষ্টি, যা আমাদের খাবারের কণা ও লালার সঙ্গে মিশে তৈরি হয়। প্রথমে এটি নরম থাকে, কিন্তু যদি সময় মতো পরিষ্কার না করা হয় তাহলে এটি ধীরে ধীরে শক্ত হয়ে টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয়, যা দাঁতের সঙ্গে শক্তভাবে লেগে থাকে এবং সাধারণ ব্রাশ দিয়ে আর পরিষ্কার করা যায় না। এই জমে থাকা প্লাক ও টার্টার মাড়ির উপরে ক্রমাগত চাপ সৃষ্টি করে এবং সেখানে এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়। এই ইনফ্লামেশনই মূলত মাড়ি ফোলার প্রধান কারণ। যখন মাড়ির ইনফ্ল্যাম হয় তখন সেটি লালচে হয়ে যায়, ফলে এই ফুলে ওঠে এবং স্পর্শ করলে নরম বা ব্যথাযুক্ত মনে হয়। ব্যাকটেরিয়া থেকে নির্গত টক্সিন বা বিষাক্ত পদার্থ মাড়ির টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে এবং শরীরের ইমিউন সিস্টেমে সেই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আরো বেশি প্রদাহ সৃষ্টি করে। ফলে মাড়ি স্বাভাবিক আকার হারিয়ে ফুলে ওঠে। তবে শুধু মুখের অস্বচ্ছতাই একমাত্র কারণ নয়, শরীরের ভেতরে কিছু সমস্যাও মাড়ি ফোলার জন্য দায়ী হতে পারে। যেমন ভিটামিন সি এর অভাবে মাড়ির টিস্যু দুর্বল হয়ে পড়ে, কারণ এই ভিটামিন কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা মাড়িকে শক্ত ও সুস্থ রাখে। আবার হরমোনাল পরিবর্তনের সময়ে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মাড়ি বেশি সংবেদনশীল হয়ে যায় এবং সহজেই ফুলে যেতে পারে। ডায়াবেটিস থাকলে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়, ফলে মাড়িতে সংক্রমণ দ্রুত ছড়ায় এবং ফোলা ভাব বেড়ে যায়। এমনকি দীর্ঘদিনের মানসিক চাপ বা স্ট্রেস ইমিউন সিস্টেমকে দুর্বল করে, যার প্রভাব মাড়ির উপরে পড়ে। সব মিলিয়ে বলা যায় মাড়ি ফোলার কোনো একক কারণে হয় না, এটি একাধিক ফ্যাক্টরে সম্মিলিত ফল। তবে সবচেয়ে বড় এবং সাধারণ কারণ হলো প্ল্যাক ও টার্টার জমে থাকা এবং তার ফলে তৈরি হওয়া ইনফ্লামেশন। তাই মাড়ি ফোলাকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এটি আপনার মুখের স্বাস্থ্যের পাশাপাশি পুরো শরীরের অবস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। মাড়ি থেকে রক্ত পড়ার বিষয়টি আসলে খুব বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় এবং এটা বোঝা জরুরি যে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং শরীরের একটি স্পষ্ট সতর্কবার্তা। আমাদের মাড়ির ভেতরে অসংখ্য ক্ষুদ্র রক্তনালী বা ক্যাপিলারি থাকে, যেগুলো খুব সূক্ষ্ম এবং সংবেদনশীল। স্বাভাবিক অবস্থায় এই রক্ত নালীগুলো শক্ত ও সুস্থ থাকে, ফলে ব্রাশ করা বা খাবার চিবানোর সময় কোনো রক্তপাত হয় না। কিন্তু যখন মাড়িতে ইনফ্লামেশন শুরু হয় তখন প্ল্যাক জমে ব্যাকটেরিয়া বাড়তে থাকে। তখন এই ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন ধরনের টক্সিন বা বিষাক্ত রাসায়নিক পদার্থ ছাড়ে। এই টক্সিন মাড়ির টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে এবং শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে। ইমিউন সিস্টেম যখন ওই স্থানে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে চায়, তখন সেখানে বেশি পরিমাণে রক্ত প্রভাবিত হয় এবং বিভিন্ন সেল যেমন নিউট্রোফিল, মাইক্রোফ্যাসেস জমা হতে থাকে। এর ফলে মাড়ি লালচে, ফুলে যাওয়া এবং নরম হয়ে পড়ে। এই অবস্থায় মাড়ির ভেতরে ক্যাপিলারি গুলো প্রসারিত হয়ে যায় এবং তাদের দেয়াল অনেক বেশি পাতলা ও ভঙ্গুর হয়ে পড়ে। ফলে খুব সামান্য চাপ, যেমন ব্রাশ করা, দাঁতের ফাঁকে কিছু ঢোকা, এমনকি আঙুল দিয়ে ছোঁয়া, এই দুর্বল রক্তনালী গুলোকে ফাটিয়ে দেয় এবং তখন রক্ত বের হতে শুরু করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রদাহের কারণে মাড়ির এপিথেলিয়াম স্তর বা বাইরের সুরক্ষামূলক আবরণ ক্ষয় হতে থাকে। এই স্তরটি সাধারণত ব্যাকটেরিয়া ও যান্ত্রিক আঘাত থেকে মাড়িকে রক্ষা করে।
কিন্তু যখন এটি দুর্বল হয়ে যায় তখন ভেতরের রক্তনালীগুলো আরো উন্মুক্ত হয়ে পড়ে এবং রক্তপাতের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। একই সঙ্গে যদি শরীরের ভিটামিন সি এর ঘাটতি থাকে তাহলে কোলাজেন উৎপাদন কমে যায়, যার ফলে রক্তনালীগুলোর গঠন দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ফেটে। আবার ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, ক্লটিং মেকানিজম ঠিকমতো কাজ করে না, ফলে রক্তপাত শুরু হলে তা দ্রুত বন্ধ হতে চায় না। সব মিলিয়ে মাড়ি থেকে রক্ত পড়া মূলত তিনটি প্রধান কারণে হয়। প্রথমত ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার ফলে তৈরি হয় ইনফ্লামেশন। দ্বিতীয়ত রক্তনালীর দেয়াল দুর্বল ও ভঙ্গুর হয়ে যাওয়া এবং তৃতীয়ত শরীরের ক্লটিং সিস্টেমের কোনো সমস্যা বা ভিটামিনের ঘাটতি। তাই যখনই আপনি মাড়ি থেকে রক্ত পড়তে দেখবেন তখনই বুঝতে হবে এটা শুধু মুখের সমস্যা নয়, এটি আপনার শরীরের অভ্যন্তরীণ অবস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। 90% মানুষ যে ভুলগুলো করে থাকেন, সবচেয়ে বড় ভুল, অনেকেই মনে করেন রক্ত পড়ছে মানে ব্রাশ করা বন্ধ রাখি। এটা সবচেয়ে ক্ষতিকর সিদ্ধান্ত, কারণ এতে প্লাক আরো জমে ইনফ্লামেশন আরো বাড়িয়ে দেয়। দ্বিতীয় ভুল, অনেকে খুব জোরে জোরে ব্রাশ করেন। তারা ভাবেন এতে দাঁত বেশি পরিষ্কার হবে, কিন্তু এতে মাড়ি ফেটে যায়, ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তপাত বাড়ে। তৃতীয় ভুল, মাউথ ওয়াশ বা ফ্লস ব্যবহার না করা। শুধু ব্রাশ দিয়ে দাঁতের ফাঁকের ময়লা পরিষ্কার হয় না। শরীরের ভেতরে লুকানো কারণ। এখন আসি সেই কারণগুলোর দিকে, যেগুলো বেশিরভাগ মানুষই জানে না। ভিটামিন সি এর অভাব হলে মাড়ি নরম হয়ে যায়, ফুলে যায় এবং খুব সহজেই রক্ত পড়ে। একইভাবে ভিটামিন কে এর অভাব হলে রক্ত জমাট বাঁধতে পারে না। ডায়াবেটিস থাকলে শরীরের ইনফ্লামেশন ফাইট করার ক্ষমতা অনেক কমে যায়, ফলে মাড়ির সমস্যা দ্রুত বাড়ে। হরমোনাল পরিবর্তন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মাড়িকে সংবেদনশীল করে তোলে। স্ট্রেসও এখানে বড় ভূমিকা রাখে। দীর্ঘদিন মানসিক চাপ থাকলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, যার প্রভাব সরাসরি মাড়িতে পড়ে। মাড়ি ফোলা ও রক্ত পড়ার সমস্যাকে যদি আপনি অবহেলা করেন তাহলে এই পরিণতি ধীরে ধীরে খুবই গুরুতর আকার নিতে পারে, যেটা অনেকেই শুরুতেই বুঝতে পারেন না। প্রথম অবস্থায় এই সমস্যা থাকে শুধুমাত্র মাড়ির উপরিভাগে, যাকে বলা হয় জিঞ্জিভাইটিস বা সাধারণ প্রদাহ। এই সময় মাড়ি লালচে হয়, ফুলে যায় এবং মাঝে মাঝে রক্ত পড়ে, কিন্তু দাঁতের হাড় তখনও অক্ষত থাকে। কিন্তু যদি এই অবস্থায় কোনো চিকিৎসা না করা হয়, মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক না রাখা হয়, তাহলে সংক্রমণ ধীরে ধীরে মাড়ির গভীরে প্রবেশ করতে শুরু করে। তখন এটি পেরিওডন্টাইটিসের রূপ নেয়। এটি জটিল ও দীর্ঘমেয়াদী রোগ, যেখানে শুধু মাড়ি নয়, দাঁতকে ধরে রাখা হাড়ও ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই অবস্থায় মাড়ি দাঁত থেকে আলাদা হয়ে ছোট ছোট ফাঁকা জায়গা বা পকেট তৈরি করে, সেখানে আরো বেশি ব্যাকটেরিয়া জমা হয়। এই ব্যাকটেরিয়া ক্রমাগত টক্সিন ছেড়ে হাড়কে ক্ষয় করতে থাকে, ফলে দাঁত ধীরে ধীরে ঢিলে হয়ে যায়, চিবাতে অসুবিধা হয় এবং এক সময় দাঁত নিজে থেকেই পড়ে যেতে পারে বা তুলে ফেলতে হয়। অনেক ক্ষেত্রে মুখে স্থায়ী দুর্গন্ধ অর্থাৎ হিলোটোসিস তৈরি হয়, যা সামাজিক জীবনেও প্রভাব ফেলে। এখানেই শেষ নয়। গবেষণায় দেখা গেছে দীর্ঘদিনের মাড়ির ইনফেকশন শুধু মুখেই সীমাবদ্ধ থাকে না, এটি পুরো শরীরের উপর প্রভাব ফেলতে পারে। এই সংক্রমণ থেকে ব্যাকটেরিয়া রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে, যা হৃদরোগ, স্ট্রোক, এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণের সমস্যার সঙ্গেও সম্পর্কিত। অর্থাৎ আপনি যদি ভাবেন মাড়ি থেকে একটু রক্ত পড়ছে, এতে কি হবে, তাহলে আপনি অজান্তেই নিজের শরীরকে বড় ধরনের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটা ধীরে ধীরে ঘটে, তাই অনেকেই গুরুত্ব দেন না বা যতক্ষণ না সমস্যা খুব বড় হয়ে যায়। কিন্তু যখন দাঁত নড়তে শুরু করে বা ব্যথা অসহ্য হয়ে ওঠে, তখন অনেক সময় আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। তাই মাড়ি থেকে রক্ত পড়া বা ফোলা, এই ছোট লক্ষণগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয়, কারণ এগুলোই ভবিষ্যতের বড় সমস্যার প্রথম সংকেত। ঘরোয়া প্রাকৃতিক সমাধান কিভাবে করবেন? প্রতিদিন লবণ ও গরম জলে কুলকুচি করলে মাড়ির ইনফ্লামেশন কমে। নিম পাতা বা লবঙ্গ খুবই উপকারী, এগুলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। হলুদ ও সরিষার তেল মিশিয়ে মাড়িতে হালকা ম্যাসেজ করলে ইনফেকশন কমে এবং মাড়িও শক্ত হয়। মাড়ি ফোলা বা রক্ত পড়ার সমস্যায় হোমিওপ্যাথিতে কিছু খুব কার্যকর ওষুধ রয়েছে, যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে অনেক ভালো ফল পাওয়া যায়। যেমন মার্কিউরিয়াস 30, যাদের মাড়ি নরম, ফুলে থাকে, মুখে দুর্গন্ধ হয় এবং লালা বেশি বের হয়, তাদের জন্য এটি খুব উপকারী। আবার ফসফরাস 30 বিশেষ করে তাদের ক্ষেত্রে কার্যকর, যাদের সামান্য স্পর্শেই মাড়ি থেকে রক্ত পড়ে। ক্রিয়েজোটাম 30 ব্যবহার করা হয় যখন মাড়ি ক্ষয় হতে থাকে, পচা গন্ধ থাকে বা দাঁতের গোড়া দুর্বল হয়ে পড়ে। সাধারণত এই ঔষধগুলো দিনে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন পর্যন্ত নেওয়া যেতে পারে।
তবে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর। মনে রাখবেন, মাড়ি থেকে রক্ত পড়া কোনো সাধারণ বিষয় নয়, এটা আপনার শরীরের একটি সতর্ক বার্তা। আজ যদি আপনি এটাকে গুরুত্ব না দেন, কাল হয়তো বড় সমস্যার মুখোমুখি হতে হবে। তাই আজ থেকেই সচেতন হন, নিজের যত্ন নিন আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে, কারণ এই তথ্যটা তাদের জীবনেও খুব কাজে আসতে পারে। আর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে লিখে জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।